ফজর নামাজ শেষে মায়েরা ঘরময় বেশ কিছুক্ষণ পায়চারি করলো। এরপর একটু বসলো, চকলেট খায়, আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো, কেশও নিল একটু। তবে ইচ্ছেকে দমালো না, ঝটপট মন দিয়ে খায় সব। রাতের আধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ব্যালকনিতে গিয়ে বসে। সকালে এই আবহাওয়া ভীষণ পছন্দ মায়েরার। অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। মায়ের কথা মনে পড়ল। তার ব্যথিত মন প্রশ্ন উকি দেয়, আচ্ছা সে কি নিজের মা হতো? তবে কি? মায়েরা একটু খোঁজ নিত হয়তো। তার বাবা থাকলেও হয়তো নিত। নিজের মা না হলেও সে মাকেই তো ছোট থেকে মা জেনে আসলো। কম হলেও আদর করত। একটু বড় হতেই কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মায়েরা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তার নিশ্চিন্তে আছে। একবার কি খোঁজ নেওয়া যায় না? সে আবার যাবে ওখানে। তার সৎ মা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে, তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সেই নামক বোঝাকে মনে করিয়ে দেওয়া? কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশপানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখতেই পারেনি। এখন সৎমার পর হওয়ার পর নিজে অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করে। ইস, একবার যদি দেখতে পেত, আসল মাকে কোলে যদি একবার মাথা রাখতে পারত। কথাগুলো ভেবে মলিন হাসল। বাবা মায়েরা কেন তার বাচ্চাদের রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়, বাচ্চারা তার হারানো মা বাবাকে কতখানি মিস করে। গালে গড়িয়ে পড়া পানি দু হাতে মুছে নিজেকে স্বাভাবিক করল। অনেক বেলা হয়ে গিয়েছে। এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। রুমা নেওয়াজ তাকে চা বানিয়ে দিত। সেই থেকে একটা বদ অভ্যাস হয়েছে, সকাল সকাল এক কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা চা বানিয়ে নিল বেশ অনেকটা, মোট 4টে কাপে ঢালে চা। এরপর একটা ট্রেতে 2 কাপ চা নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথমে রুমা নেওয়াজকে পেয়ে মায়েরা 1 কাপ চা তার দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক হয়। সে চা বানাতে যাচ্ছিল। মায়েরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রুমা নেওয়াজ কিছু বলল না, নীরবে চায়ের কাপ নিল মায়েরা থেকে। মায়েরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, 2 মাস ছেলে হয়তো জন্ম থেকে নিম খেতে খেতে এমন হয়ে গিয়েছে। যেই দিন থেকে এসেছে কোনোদিনও ভুল করেও মা ছেলে কাউকে একটু হাসতে দেখল না। মায়েরা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজকে চার কাপ এগিয়ে দেয়। তারেক নেওয়াজ মায়েরার হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে। বাঁ হাতে মায়েরার হাত ধরে তার পাশে বসে মৃদু হেসে বলল, আমার মেয়ে চা করলো নাকি বৌমা? মায়েরা লজ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জা দেয়। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেন যেন ভীষণ লজ্জা পায় মেয়েটা। তারেক নেওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয়। এরপর মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, আমার আম্মু বড় হচ্ছে মনে হয়। মায়েরা হেসে বলে, বাবা আমি বড়ই, শুধু আপনারা কেউ বুঝতে পারেন না। তারেক নেওয়াজ হাসলেন। তিনি তার ছেলে মায়েরার প্রতি এত চিন্তা, মায়েরার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা, এসব ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মায়েরাকে এখানে আনার কথা ইরফানকে বলতে হয়নি। উল্টো সে ভেবেছিল মায়েরার এক্সাম শেষ হলে আবারও কয়েকদিন গ্রামে থাকুক, ভালো লাগবে মেয়েটার। কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেই দিনই মায়েরাকে এনেছে। ভাবনা রেখে প্রশ্ন করলেন, এক্সাম কেমন হয়েছে আম্মু? মায়েরা উৎফুল্ল মনে বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চাও? মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো, কিন্তু তা তো হবে না। তারেক নেওয়াজ হাতের কাপ পাশে টেবিলে রেখে বলে, এখানে এত ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়েরা মৃদু হেসে বলে, এখানে পড়তে চাই। রুমা নেওয়াজ মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে নিজের স্বামীর জন্য কপি বানাতে ভুলে গেলে? শাশুড়ির কথা মারা মাথা নিচু করল। রুমা নেওয়াজ এর কথার ধরনে মনে হচ্ছে তিনি মায়েরাকে শাসন করছেন। তারেক নেওয়াজ পাশ থেকে বলে, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মায়েরা মাথা হাত বুলিয়ে বলে, আম্মু যাও ইরফানকে কফি দিয়ে এসো। মায়েরা মাথা নেড়ে বিনা বাক্যে ঘরে প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়।
গত প্রায় 2 মাস হিসাব ছাড়াই মায়েরা ইরফানের জন্য কফি বানিয়েছে। আজ নতুন নয়, কফি বানানোর মাঝে 2 কাপ চা শেষ করলো। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। জেহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান শটান হয়ে ঘুমিয়ে 2 হাত বুকে ভাঁজ করা, ডান পায়ের ওপর পা তুলে রেখেছে, নড়চড়বিহীন একদম শটান হয়ে শুয়েছে। জেহানারা হাতের কফির মগ নিয়ে ধীর পায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। এই মানুষটার বিয়ে করেছে ভাবলেই তার দম বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়, সেটা হলো ইরফান এখনও মায়রাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফান ধারে বসল জাহারা। নিখুঁতভাবে ইরফানকে অবলোকন করে। চোখের কোণে পানি। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটা তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে মায়রাকে সহ্য করতে পারে না, ভীষণ কষ্ট হয় তার। বা হাত বাড়িয়ে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে, অপলক ইরফানের পানে চেয়ে থাকে। মায়রা ইরফানের চাপানো দরজা ঠেলে ভিতরে উকি দেয়। ইরফানের মাথা হাত দিয়ে জেহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি সর্বনাশ! এই মেয়ে তার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন হয়ে এমন করবেন কেন? কিন্তু করতে চাইছেটা কি? জেহারা ধীরে ধীরে আরও এগিয়ে যায় ইরফানের দিকে। মায়রা শক্ত হাতে কফির মগ ধরে আছে। আর সহ্য হলো না, চিল্লিয়ে উঠে, জেহারা আপু, ভাইয়া! জেহারা ছিটকে বসা থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি তার পায়ে ওপর পড়ে। মৃদু আর্তনাদ করে উঠে অবাক নয়নে মায়রার দিকে তাকায়। ইরফান ঘুম ভেঙে গিয়েছে, চোখে মুখে অজস্র বিরক্ত। একটু নড়ল না, যেভাবে শুয়েছিল সেভাবে শুয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালেই দেখল মায়রা কটমটো দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মায়রা অমন দৃষ্টি দেখে কেমন জানি ভড়কে গেল। নিজেকে সামলে রেগে বলে, হোয়াট হ্যাপেন? চিৎকার করছো কেন, স্টুপিড? ইরফান ধমক খেয়ে মায়রা একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশের বেডের ওপর ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ে যায়। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলল, আপনার কফি দিতে এসেছি, নিন, শুয়ে শুয়ে খান। ইরফান রেগে যাচ্ছে। এই স্টুপিড তার সাথে এভাবে কথা বলছে কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে। মায়রার দিকে চেয়ে বলে, কী প্রবলেম? মায়রা বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর ওপর রাখলো। কফি গরম। ইরফানের পায়ে ঝাঁকা লাগলো বোধ হয়, তবে সে নির্বাক। বিরক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে। জেহারা বলে উঠে, এই মেয়ে, কফি গরম ইরফান ভাইয়ের পায়ের ওপর রেখেছো কেন? জেহারার কথা শুনে মায়রা অদ্ভুতভাবে তাকালো জেহারার পানে। এত চিন্তা ভালো লাগলো না তার। সকাল সকাল তার জামাইয়ের ঘরে এসেছে কেন? আবার মাথায় হাত বুলাচ্ছিল। নিজেই তো একটা ভাই আছে, ভাইকে এত আদর করতে ইচ্ছে করলে তাকে করুক। খালাতো ভাইকে এত দরদ কেন দেখাতে হবে? নিজেই অগোচরে মেয়েটা কি যে ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না। ইরফান মানার হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভ করছো কেন? মায়রা ইরফানের উরুর উপর থেকে কফির মগ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান করে বলে, আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মায়রার কথা বলার ধরনে ইরফান ভকে গেল। এই মেয়ে হয়েছে কি? থতমত খেয়ে মায়রার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই। ইরফানের কাজে মায়রা ভালো লাগলো ভীষণ। একটু আগে বিরক্তর মাত্রা কমলো। আর চোখে জাহারার দিকে তাকাতলে দেখলো জাহারা কটমটো দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। মারা ভুরু কোচকালো। এই মেয়েটা তাকে নিয়ে প্রবলেমের ব্যাপারটা বোধ হয় কিছুটা আন্দাজ করতে পারলো মায়রা। জাহারা কফির মগ এগিয়ে দিয়ে বলে, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে জাহারা থেকে কফি নিল। অমনি মায়রা মুখ কালো হয়ে যায়। জাহারার দিকে তাকালেই দেখলো মেয়েটা মৃদু হাসছে। জেহারা গলা ঝেড়ে বলে, ইরফান ভাই, তোমার কাছে মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেড সাইডের টেবিলের ওপর। ভুরু কুচকে বলে, হোয়াট? জেহারা তার পা এগিয়ে দেখে বলে, গরম কফি পড়ছে একটু। ইরফান তাকালো না জাহারার পায়ের দিকে। বিরক্ত নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের উপর ছুঁড়ে দিয়ে বলে,
দুটো বের হয় ঘর থেকে আউট। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মায়েরা নীরবে সবটা দেখল। ইরফানের লাস্ট কথা তেমন প্রভাব পড়ল না মায়েরার মনে। তার সাথেও তো এমনই করে লোকটা, কিন্তু তার জন্য কেন মলম জাহারাকে কেন দিল? এতে মাহারার অদৃশ্য কালো মুখ আরও কালো হয়ে গেছে। জাহারা খুশি হলো ইরফান এতটুকুই। ইরফান কেমন তা জানে, তাকে মলম দিল। এটা ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু। মায়েরা রাগে তার হাতে থাকা কফি ইরফানের বেডের মাঝখানে ঢেলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করলো, আমার বানানো কফি খেতে হবে না। জীবনে যদি আমার কাছে কফি চেয়েছেন না, কফির 14 কুষ্টি খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দিব। খবিশ লোক। জাহারা মায়েরার কাণ্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসল। তার মনে হলো ইরফান মায়েরার কফি না নিয়ে তার কফি নিয়েছে। এতে তার মুখ জলজল করে উঠে। আবারও মলম দিল তাকে। মায়েরাকে ইরফান ভাই মেনে নেয়নি। থাকেও আলাদা ঘরে, নামে নামে স্বামী স্ত্রী হয়ে আছে। সেটা জাহারা নিজেই সুন্দর করে সাজিয়ে নেবে। পায়ের জ্বলনি ফিল করতে পারল না সেভাবে। উল্টো ইরফানের কথা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এখানে আসার আগে ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটা। ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা রান্নাঘরে গিয়ে এক মুঠো মরিচের গুঁড়ো হাত ভর্তি করে এনেছে। জাহারাকে নিচে নামতে দেখে সে উঠে এসেছে। দ্রুত পা ইরফানের ঘরের দিকে উঁকি দিল। না, ইরফান নেই, এখন হয়তো ওয়াশরুমে আছে। মায়েরা ধীর পায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসেটে টেবিলের ওপর থেকে কফির মগ নিয়ে তার মুঠো থাকা মরিচের গুঁড়া মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে, এবার বুঝবে মজা। অন্যের কফি খাওয়ার স্বাদ মেটাচ্ছি, আমায় চেনে না খবিশ লোক। হাত ঝাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায়। সেই গোপন ঘরের দরজা খোলা মনে হলো। মায়েরা চোখ জলজল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে একটু খুলে আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মায়েরা ভুরু কুচকে তাকায়। কি হলো? দরজা হাতলে পুরুষালিত হাত চোখে পড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার ওয়াশরুমে ছিল, বের হলো কখন? ইরফান ডোর লক করে দিয়ে মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়ায়। গলা নামিয়ে বলে, কি করছিলে এখানে? মায়েরা আমতা আমতা করে। কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে? সে দেখলো কি হবে? মায়েরা মিনমিন করে বলে, আমি। ইরফান মায়েরার গলার সুর মিলিয়ে বলে, তুমি। মায়েরা ঢোক গেলে ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকা মায়েরা কেমন হাঁসফাঁস লাগে। গরম লাগছে তার। মিনমিন করে বলে, সরুন, আমার গরম লাগছে। ইরফান মায়েরার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মায়েরার সাথে। মায়েরা ছটফটিয়ে ওঠে। উল্টো ঘুরে কোনো রকম ঠেলে ঠেলে এ তো আরেক জ্বালা। ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায়। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়। আমতা আমতা করে বলে, সরুন তো। ইরফান মায়েরার মুখ পানে চেয়ে আছে। গম্ভীর গলায় বলে, নো। মায়েরা অসহায় লাগে। ধ্যাত, এ কোথায় ফেসে গেল? কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল? যেহেতু যেতে দিচ্ছেই না, তবে প্রশ্নটা করুক। ঝট করে মাথা তুলে বলে, আপনার এই ঘরে কি আছে? ইরফান ভুরু কুচকে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে। আবারও তাকে উল্টোপাল্টা বলছে। অসহ্য লোক একটা। ইরফানের গম্ভীর মুখবায় শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট মুখ পানে কেমন করে যেন চেয়ে থাকে মায়েরা। মুখ জুড়ে পানি ছিটে ফোটা। ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা ছড়িয়ে ছিটে দেখে মায়েরা ঢোক গিল। চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে, ক্রাশ খাওয়া পাপ পাপ। এরপর ইরফানকে ঠেলে সরাতে চায়। সাথে বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতে বুড়ো আঙ্গুলের সাহায্যে চাপদারিতে ঘষে বার কয়েক। মায়েরা নত মুখের দিকে তাকে মৃদুস্বরে বলে, ইউর উইশ। মায়েরা আবারও মাথা তুলে রেগে বলে, আপনি মিথ্যুক। ইরফান ডান হাতে মায়েরার ওড়না টেনে বিরক্ত কণ্ঠে বলে, স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে, কি করছেন? আমার ওড়না? ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে চেয়ে ওড়নার কোণা দিয়ে মুখ মুছল। মায়েরা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। হঠাৎই ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে, আমার ওড়না আপনার তলা মনে হচ্ছে। ইরফান মহা বিরক্ত হয়। এই স্টুপিড। থাপ্পড় ছাড়া আর কিছুই যোগ্য না। রেগে মায়েরার ওড়না টেনে পুরোটাই খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফানের দিকে নিজেই সিটিয়ে দাঁড়ায়। ভীষণ লজ্জা পায়। বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান ডান হাতে মায়েরার ওড়না পেঁচিয়ে নেয়। এরপর চোখ নামিয়ে তাকালো।
মায়েরা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথে লেগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফানের সাহায্যে ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে লিটল ওয়াট। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, আমায় ডিস্টার্ব করছিলে কেন? মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো এই লোকটা তাকে করেছে, তার ওড়না নিয়ে টানাটানি করছে। এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়ের কফি না। মায়েরা বিরক্ত লাগছে সব কিছু, তবুও নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে, আর করব না। ইরফান মায়েরার দিকে কিছু সময় চেয়ে থাকে, এরপর নিজেই মায়েরার মাথা সহ ওড়না দিয়ে ঢেকে দেয় মায়েরাকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরা থেকে সরে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়। মায়েরা ছাড়া পেয়ে তার পিছনে থাকার দরজা আরেকবার ঠেলে। না, খুলতে পারল না। তার অসীম কৌতূহল, এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলে গিয়েছে কফিতে মরিচের গুঁড়া মিশে কেলেঙ্কারি করে রেখেছে, এর জন্য আগে তার পালানো উচিত। ইরফান মায়েরার দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে মায়েরার দিকে। দাঁতে দাঁত চেপে তাকায়। মায়েরা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়। কি হলো এই লোকের? এইটুকু সময় চোখ মুখ কেমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখেও অবাক হলো। হাতে কফির মগ দেখে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ, সে তো ভুলে গিয়েছিল মরিচ মেশানোর কথা। মায়েরা ঢোক গেলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। এক সেকেন্ডের সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারল না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। মায়েরা কান্না পায়। এই লোক এখন তাকে কি করবে? ইরফান দাঁতে দাঁত পিষে বলে, কি মিশিয়েছ? মায়েরা মোস্টামুস্তি করতে করতে বলে, আমি কেন মেশাবো? আমার কফি আপনি নিয়েছেন? এটা তো জাহানারা আপু বানিয়েছে। ইরফান হাতে কফির মগ ঠাস করে পাশের টেবিলে রাখে। মায়েরার চোখ খিচে নেয়। ইরফান দু হাতে মায়েরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, বাদরামিটা তো তুমি করেছ। মায়েরা মাথা তুলে রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো, শুধু আমি বাদর, আমি স্টুপিড, আর সব মেয়েরা ফ্রেস্তা। ইরফান ভুরু কুচকে মায়েরার দিকে চেয়ে আছে। ঠান্ডা গলায় বলে, তুমি বাদরামি ছাড়বে না? মায়েরা বিরক্ত হয়ে বলে, ছাড়বো না হয়েছে? জাহানারা আপুকে বলছি আপনাকে কফি ড্রামে করে কফি দিয়ে যাক, এরপর বসে বসে শুধু তার হাতের কফি খেতে থাকেন। ইরফান ধমকে বলে, শ্যাট আপ, বাজে বকবে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। মায়েরা ধমক খেয়ে কেঁপে উঠে। ইরফানের জিব্বা দিয়ে ধোয়া বের হচ্ছে যেন। এই স্টুপিড কি মিশিয়েছে কে জানে, সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিকের চেয়ে ঝাল কম খায়। দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে ভাবছে একে কি করবে। মাথাটা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা। মায়েরা ইরফানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকালে দেখলেও ইরফান শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। চোখ দুটো লাল। বেশি মরিচ মিশিয়েছে নাকি নিজে নিজে ভাবে, আবার ভাবে ঠিক হয়েছে। তার কফি অ্যাভয়েড করে অন্যটা এমনিতেই ঝাঁস লাগবে। নিজে নিজেই মুখ বাঁকায়। ইরফান মায়েরাকে ছেড়ে ডান দিকে ঘাড় বাঁকিয়ে মুখ গোল করে ফোঁস করে শ্বাস ফেলল। মায়েরা ছাড়া আবারও দৌড় দিতে নেয়। তার আগে ইরফান মায়েরাকে টেনে তার সামনে নিয়ে আসে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে, ঝাল কমিয়ে দিয়ে যাও। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। তার খারাপ লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে আছে। ও ঝালের কারণে এটা বুঝলো। ভাবলো চিনি এনে দিবে। এতপর বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনি আনছি। কথাটা বলে মায়েরা রেতে নিলে ইরফান বাঁ হাতে মায়েরাকে টেনে ধরে। আই ওয়েন্ট টু ইট চকলেট। কথাটা শুনে মায়েরার কাল রাতের কথা মনে পড়ে। ঠোক গিলে আমতা আমতা করে বলে, আমার কাছে চকলেট নেই। ইরফান মায়েরার দিকে এক পা এগিয়ে বলে, আছে। মায়েরা ভুরু কুচকে তা 2 হাত তুলে ইরফানকে দেখিয়ে বলে, এই দেখুন নেই। ইরফান মায়েরাকে বাঁ হাতে আঁকড়ে ধরে। ডান হাতে বুড়ো আঙ্গুল মায়েরার ঠোঁটের ওপর রেখে শীতল কণ্ঠে বলে, দিস ইজ এ ভেরি টেস্টি চকলেট। ইরফানের কথা মর্মত্ব বুঝতে পেরে ভিতরের সাথে কেঁপে ওঠে। চোখ নামিয়ে আমতা আমতা করে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরার ঠোরজোড়া নিজের ঠোরজোড়া রাখে। মায়েরা তার শিরশিরানি শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয়। তখনই শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে। থেমে থেমে ডেকে ওঠে, এই ইরফান,
কই রে তুই? শুদ্ধর গলা পেয়ে মায়রা ইরফানকে দুহাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্ত নিঃশ্বাস ফেলে মুখটা খুলতে পারেনি, ছেড়ে দেয় মায়রাকে। মায়রা ছাড়া পেয়ে লজ্জায় কোন দিকে তাকাতে পারে না, কোন দিকে যাবে। দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরও কাছ থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছনে এসে লুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে দুহাত ইরফানের টি শার্ট খামছে ধরল। তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জায়। এদিকে মায়রা ইরফানের পিছনে দাঁড়ানোর পরে শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এগিয়ে এসে বলে, বিয়ে তোর বোনের আর আসতে হলো আমাকে, এসব কি ভাই? ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে বাঁ দিকে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছনে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে বলে, এটা কে? বুকে থুতু দিয়ে বলে, ওহে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের এক বাচ্চা বউ আছে? মায়েরা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়েছে, ভাবতে কেমন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, আমি সে, বুঝলে? কথাটা বলে লজ্জায় নত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়রা। শুদ্ধ বোকা চোখে মায়রার প্রস্থান দেখল। কি হলো? ইরফানের পিছে লুকিয়েছিল কেন, আর এখন এভাবে দৌড়টাই বা দিল কেন? ইরফান সামনে দাঁড়িয়ে ভুরু কুচকে বলে, তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট নো। শুদ্ধ ইরফানের দিকে শিকারী দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার মন বলছে তুই সবই জানিস। ইরফান কাবাটের দিকে এগিয়ে গিয়ে বলে, বের হয় এখান থেকে, আমি আসছি। শুধু মিটিমিটি হেসে বলে, মনে হচ্ছে বাচ্চা বউয়ের সাথে সামথিং সামথিং। এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম, তার কি হবে? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে, আরে এক চিমটি মিথ্যা বলছি না, তার বয়স 30+। তোর তো বাচ্চা বউ পছন্দ নয়, তাই বড় দেখে মেয়ে ঠিক করেছি। তার 30-এর ঘরে হবে নাকি 40-এর ঘরে দেখব। ইরফান রেগে টেবিলের ওপর থেকে পেপার ওয়েট নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ দৌড়ে দরজা আড়ালে দাঁড়িয়ে মাথা উঁকি দিয়ে বলে, আচ্ছা যা সময় দিলাম, 30-40 এর ঘরে থেকে শুরু করে 100 পর্যন্ত চেষ্টা চালাবো। জানিস এখনও অনেক ঘরে 120 বছরের বুড়ি মা বেঁচে আছে। যাই হোক, তোর লাগবে শুধু এক চাপ্পি, ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানকে চুপ থেকে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে দিয়ে বলে, হ্যালো অন্তরা ম্যাম, ইরফানের নাকি সিনিয়র মেয়ে পছন্দ। বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখ, বুঝলি? ইরফান ভুরু কুচকে বলে, ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে, ফোনে রেখে বলে, মাঝে মাঝে কথা হয়। গত বছর বিসিএসে টিকছে, কোনো কলেজে যেন লেকচার। একটু থেমে বলে, ও এখনও বিয়ে করেনি? ইরফান ছোট্ট করে বলে, ও। শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাবার থেকে তার প্যান্ট শার্ট বের করে। শুদ্ধ কী যেন ভেবে মৃদু হেসে বলে, তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে বুঝলি, পাষাণ। কথাটা একেবারে মানানসই। ইরফান ছোট করে বলে, আই নো। শুদ্ধ ইরফানের দিকে তাকিয়ে থাকে, কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয় হঠাৎই। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মায়েরা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে, প্রচুর জ্বলছে ডান হাত। মরিচের গুঁড়ো ধরছিল খালি হাতে, মাথায় আসেনি সেভাবে। এখন ভয়ানক হাত জ্বলছে, হাত কেমন করে অবশ্যই আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলনি সহ্য করতে চাইছিল। এর মাঝে জাহারার মুখে এমন কথা শুনে মায়েরা অবাক হয়ে তাকায় জাহারার দিকে। বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে, জি আপু, বুঝলাম না। জাহারা রেগে বলে, তুমি তো ফিটার খাও না। আমি বাংলাতে বলছি, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এ বাড়িতে কেন পড়ে আছো? জাহারার কথা মায়েরা চোখ মুখে আরও বিস্ময় ভর করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না, কিন্তু উনি তো আমায় ছাড়েনি। আরও কিভাবে ছাড়বে?
দেখেছো কোথাও বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না, ঢুকতে দেয় না? ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না, মেনে নেয়নি। তুমি বোঝো না? মায়েরা ঠোক গিল। হাতের তীব্র জ্বলনির কথা কেন যেন তার ফিল করতে পারছে না। এই জবাবে সে কি বলবে বুঝলো না। ভীষণ খারাপ লাগছে তার। যাহারা আবারও বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে। মায়েরা পুরো শরীর কেমন যেন এক চিনচিন ব্যথা ছড়িয়ে পড়ল। বারবার ঢোক গিলছে। বহু কষ্টে মুখ থেকে বের করে, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দেব, উনি না চাইলে কখনো না। কথাটা বলেই ঝাপসা চোখজোড়া নামিয়ে নেয় মেঝেতে। একা একাই বিড়বিড় করে, উনি চায় না ডিভোর্স, আমি জানি। তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা নিজেকে সামলে নিল। বা হাতের চোখ জোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায়। জাহারার পানে দৃষ্টি রেখে হেসে বলে, তুমি আসতে পারো আপু। জাহারা ভুরু কুচকে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে কবে? মায়েরা ভুরু কুচকে বলে, তোমার ইরফান ভাই কি তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেওয়ার কথা? এটা বলতে হবে কেন? বোঝা যায় না এটা? তোমাকে ইরফান ভাই মেনে নেয়নি। মায়েরা শব্দ করে হেসে ফেলল। এতপর বলে, সেটা আমি বুঝে নিব। জানো তো, হাজব্যান্ড ওয়াইফের মাঝে প্রবলেম তাদেরকেই সমাধান করতে হয়, এখানে থার্ড পার্সনের অ্যালাউ করতে নেই। যাহারা রেগে যায়। এই এতটুকু মেয়ে বড় বড় কথা তাকে চরম বিরক্ততে ফেলল। মায়েরার দিকে এগিয়ে এসে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মায়েরা ভুরু কুচকে বলে, ডিভোর্স হোক এটা তোমার ভাইয়া চাচ্ছে নাকি তুমি চাচ্ছ জাহারা আপু? জাহারা রেগে বলে, আমি চাচ্ছি, তুমি দিবে। মায়েরা হেসে বলে, তুমি কি তোমার ইরফান ভাইকে পছন্দ করো আপু? জাহারা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ করি। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? আমি কেন জুড়ে বসবো? আমার মনে হয় তোমার ভাইয়া তোমাকে আগে পছন্দ করে, বুঝেছ? তবুও তুমি তোমার ইরফান ভাইকে বেশি ভালোবাসলে তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে ঠিক করে নাও। আমায় কেন এসবে বলছো? যে কোনো সম্পর্ক থার্ড পার্সন কিছুই করতে পারে না যদি দুজন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে। তুমি আর তোমার ইরফান ভাই তেমন হলে আমি এমনিতেই ঝরে পড়ব। আর থার্ড পার্সন আমি না হয়ে তুমি হলে তুমিও যাই না করো কেন, সময় মতো তুমিও নিজে ঝরে পড়বে। যাহারা প্রচণ্ড রেগে যায়। তার সহ্যই হয় না এই মেয়েকে। রেগে বলে, ইরফান ভাই আমাকে পছন্দ করে, তোমাকে না। তুমি কি এত বড় লোকের বাড়ি? এত সুন্দর ইরফান ভাই এসব থেকে লোভ সামলাতে পারছো না, তাই ইরফান ভাই তোমাকে অপমান করার পরও তুমি জোর গলায় বলছো ইরফান ভাই নাকি তোমাকে পছন্দ করে। জাহারার কথায় মায়েরা ভীষণ রাগ হয়। শক্ত চোখে তাকায় জাহারার দিকে। ধীর কণ্ঠে বলে, আমি যথেষ্ট সভ্য বলে মনে করি নিজেকে, তাই এখনও চুপ আছি। যদি অসভ্য হতাম তবে তোমার মুখ ভেঙে দিতাম আমি। আমার ছোট ভেবে ভুল করবে না, জানো তো ছোট মরিচের ঝাল বেশি। জাহারা প্রচণ্ড রেগে বলে, তুমি বাড়াবাড়ি করছো বেয়াদব মেয়ে। তুমি ইরফান ভাইকে অবশ্যই ডিভোর্স দিবে, মিলিয়ে নেও। মায়েরা ভুরু কুচকে বলে, আমি কখন বললাম দিব না? আমি বলছি উনি নিজে এসে আমার কাছে সাইন চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করব। আবারও বলছি, উনি নিজে এসে বললে তবে এটা করব, নয়তো নয়। থার্ড পার্সনের কথায় তো আর নয়। ইরফান ভাই আমাকে পছন্দ করে জানার পরও? মায়েরা হেসে ফেলে। যাহারা হাত ধরে বলে, তোমার ইরফান ভাই তোমার জন্য কী কী করেছে আর আমার জন্য কী কী করছে এসব পাশাপাশি রাখলে বুঝতে পারবে উনি আর বউ আমাকে নিয়ে কতটা ভাবে আর তোমাকে নিয়ে কতটা ভাবে। তুমি কি শুনতে চাও? মাত্র 2 মাস তোমার ইরফান ভাই আমার জন্য কী কী করেছে? আমি শিওর তুমি তার খালাতো বোন হওয়ার পরও এত বছরও এই 10% তোমার জন্য করেনি। যাহারা অবাক হয়ে তাকিয়ে থাকে মায়েরার দিকে ঢোক গিলে। এতপর রেগে বলে, এত অহংকার করছো কি নিয়ে? মায়েরা হেসে বলে, তোমার ইরফান ভাইকে নিয়ে। উনি ভীষণ ভালো মানুষ, তবে খুব চাপা। ভুলেও চাপা স্বভাবের বলে তোমাকে পছন্দ করে। তিনি এতটাও চাপা নয় যে কোনো কাজ করার আগে ছদ্মবেশ ধারণ করে। তোমার বয়স কত? এত কথা কে শিখিয়ে দিয়েছে তোমাকে বেয়াদব মেয়ে? মায়েরা মাথা নিচু করে নেয়। মুখটা মলিন হয়। বিড়বিড় করে, যাতে বাবা মা থাকে না তারা খুব অল্প বয়সে বড় হয়ে যায়। এতপর জাহারার দিকে তাকিয়ে বলে,
যতটা ছোট ভাবো আমায় ততটা না, একটু একটু বড়ই আছি, শুধু সব সময় কাজে লাগে না। তুমি এবার আসতে পারো আপু। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দিব কেন আপু? তুমি এই টপিক ছাড়া কথা বলতে বসতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই টপিক ছাড়া আর কোনো কথা বলবে না, তাই যেতে বলছি। জাহারার আর সহ্য হচ্ছে না এই মেয়েকে, চোখ বড় বড় করে রেগে বলে, তুই ইরফান ভাইকে ছেড়ে দিবি? ভালোবাসলাম আমি, তুই কোথা থেকে উড়ে আসলি রে? তুই বলে মারা যেমন অবাক হলো তেমনি অবাক হলো জাহারার চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে। তার খারাপ লাগলো জাহারার জন্য। মেয়েটা হয়তো ইরফানকে খুব করে চায়, কিন্তু এখানে তার কি করার আছে? মৃদু হেসে বলে, আপু তুমি তোমার ইরফান ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করো। আমি তো নিষেধ করছি না। তোমাদের মাঝে ঠিক থাকলে আমি চলে যাব, আমি ডিভোর্স পেপার আনবো, তুই সাইন করে দিবি ব্যাস। মায়েরা বিরক্ত কণ্ঠে বলে, আমি তো বলছি আমি থার্ড পার্সনের কথায় তাকে ডিভোর্স তো দূর, ছেড়ে দেওয়ার কথা মুখে আনবো না। কথাটা বলার সাথে সাথে জানা মায়েরার ডান গালে চাপটে এক চর মেরে দেয়। মায়েরা বুঝতে পারেনি এমন কিছু হবে, ফলস্বরূপ মায়েরা একদম উল্টে পড়ে। মায়েরা মনে হলো যাহারা বহুদিনের জমানো ঝাল তাকে মিটে দিতে এত জোরে মারল। মাথা ভন ভন করছে তার। মাথার পিছনে খাটের কোণা দিয়ে ধাক্কা খেয়ে সামনে থাকা বেডসাইড টেবিলের কোণা দিয়ে কপালে ধাক্কা খায়। মায়েরার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে, তবুও নিজেকে সামলে শক্ত কিছু বলতে চায় জাহারাকে। তার আগে জাহারা রেগে দাঁত খিচে বলে, আছিস তো এই বাড়ির আশ্রিতা হয়ে, তার এত দেমাগ আসে কোথা থেকে? দেমাগ কমিয়ে দিতে জানি আমি, শুধু দেখ কী করি। কথাটা বলে জাহারা হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরা স্তব্ধ চোখে জাহারার প্রস্থান দেখল। বিড়বিড় করল, আশ্রিতা এমন তিক্ত কথা এ জীবনে শুনেছে বলে তো তার মনে পড়ে না। ভীষণ কান্না পায় তার, শব্দহীন কান্না। মেয়েটাকে ঘিরে ধরে। দরজার আড়ালে রীতা দাঁড়িয়ে পুরোটা দেখল। মায়েরার জন্য ভীষণ খারাপ লাগলো। যাহারা যেতেই রীতা দৌড়ে ঘরের ভিতর আসে। মায়েরাকে এখনও মেঝেতে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে মায়েরাকে ধরে বলে, মায়েরা এসো উঠো। রীতাকে দেখে মায়েরা কান্না থামাতে চায়, তবে পাচ্ছে না। না চাইলেও চোখ থেকে টুপ টুপ করে পানি গাল বেয়ে পড়ে। রীতা মায়েরাকে ধরে ধরে উঠে বিছানায় বসায়। মায়েরা কপালের ডান পাশে ফুলে গিয়েছে, ফর্সা গাল মুহূর্তেই কেমন লাল হয়ে গিয়েছে। মায়েরার কান্নাগুলো গিলে নেয়। বহু কষ্টে নিজেকে সামলে ঠোঁটের কোণে জোরপূর্বক একটা ছোট্ট হাসি টেনে রীতাকে বলে, কিছু বলবে আপু? রীতা অসহায় চোখে মায়েরার দিকে চেয়ে আছে। কি বলবে বুঝলো না। মন খারাপ করে বলে, জাহারা আপা তোমায় মারল? আমার খুব খারাপ লাগছে। মায়েরা চোখের পানি মুছে বলে, প্রবলেম নেই, আমার চেয়ে তো বড় বড় বোন হয়ে মেরেছে না হয়, কাউকে বলো না কেমন? রীতা অবাক হয়ে বলে, তুমি নিষেধ করছো কেন মায়েরা? তোমাকে কারণ ছাড়া কত কথা শোনালো, আবার মারল। মায়েরার কানে বাজে আশ্রিতা শব্দটা। মাথা নিচু করে বলে, বাদ দাও এসব। ইনায়া আপুর বিয়ে আর একদিন পর, এসব বলে ঝামেলা হবে। রীতা কিছু বলে না। মায়েরা বিছানার এক কোণে গিয়ে বাম কাত হয়ে শুয়ে পড়ল। মায়েরা আর কিছু না বলা রীতা চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। মায়েরা ফুপিয়ে কাঁদে। এভাবে তার সৎ বাবা তাকে কথা শোনাতো, তবে তার সৎ মা তাকে বাঁচিয়ে নিত। মায়ের কথা আবারও মনে পড়ল। বিড়বিড় করে ডাকে, মা। ইরফান শুদ্ধ বেরিয়ে যাচ্ছিল। ইরফান মায়েরার ঘরে পাশ করার সময় বাঁ দিকে একবার ঘাড় ঘুরায়। মায়েরাকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে নেয়। শুদ্ধ সামনে এগিয়ে গিয়ে ইরফান মোড় ঘুরে মায়েরার ঘরের দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে দেখল ইরফানের কাণ্ড। হেসে বলে, কিরে ভাই, শুধু বাচ্চা বউয়ের কথা ভাবলেই হবে? সিনিয়রদের কথাও একটু ভাবো। আফটার অল তোর আবার বাচ্চা বউ নয়, সিনিয়র বউ পছন্দ। ইরফান বিরক্ত হলো শুদ্ধর কথায়, চুপচাপ মায়েরার ঘরে গেল। মায়েরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। ইরফান ভুরু
কোঁচকালো। এই বাদর মেয়ে অসময় ঘুমাচ্ছে কেন? অপর পাশে গিয়ে মায়রার দিকে একটু ঝুঁকলো। সর্বপ্রথম মায়রার ডান গালটা চোখ পড়ে। সেই ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপে স্পষ্ট। ইরফান ভুরু কোঁচকালো। মনে করার চেষ্টা করলো সে কি মেরেছিল নাকি। না, সে তো কেন মারবে ওকে? রেগেছিল, তবে মারেনি তো। তাহলে গালে এই দাগ কিসের? কপালের দিকে নজর পড়লেই আরও অবাক হয়। কেমন ফুলে উঠে জায়গাটা উঁচু হয়ে আছে। ইরফান বেডের ওপর বাম পা ভাঁজ করে মায়রার পাশে বসে। হাত বাড়িয়ে মায়রার গাল ছুঁয়ে দেখে, কপালে হাত ছোঁয়ায়। চোখ মুখ ভীষণ কাঠিন্য। মায়রার হালকা একটু চোখ লেগেছিল। ইরফানের এইটুকু ছোঁয়াতে মায়রার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে সামনে ইরফানকে দেখে অবাক হয়। অভিমানী মুহূর্তে চোখ জোড়া পানি জমে। উল্টো ঘুরতে নিলেই ইরফান মায়রার বাঁ হাতে বাহু ধরে আটকে দেয়। গলা নামিয়ে নরম গলায় বলে, এসব কিভাবে হয়েছে? মায়রার কথা বলে না, চোখ বুজে নিয়েছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে কিছুটা শক্ত কণ্ঠে বলে, কে মেরেছে? কথাটা শুনেই মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়। কিভাবে বুঝলো মারার কথা? ডান গালে হাত দিলেও সাথে সাথে ইরফান তার মুখ বরাবর। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজায়, আমতা আমতা করে বলে, কেউ না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। ইরফান মায়রার হাত মায়রার গাল থেকে জোর করে ছিনিয়ে নিয়ে গালের দিকে তাকায়। বোঝা যাচ্ছে থাপ্পড়ের দাগ। মুহূর্তে মুখব্যয় ক্রোধে জমা হয়। শক্ত কণ্ঠে বলে, যা জিজ্ঞেস করছি অ্যান্সার করো ভালোভাবে। মায়রা ভয় পায়। এই লোকটা যা রাগ, কী করবে কে জানে। মাথা ডান দিকে কাত করে বলে, আপনি যান, আমি ঘুমাবো। ইরফান ঝট করে মায়রা টেনে শোয়া থেকে বসায়। রেগে শক্ত কণ্ঠে বলে, একদম মিথ্যা বলবে না স্টুপিড। বলো কে মেরেছে? মায়রা ঢোক গিলে, এ জীবনে বলবে না। পাগল না কিসে? জেনে শুনে সাপের লেজে কেউ পা দেয়? পুরো বাড়িতে ঝামেলা হবে তার জন্য। মায়রা ইরফানের হাত সরিয়ে বলে, আপনি জানতো আমি ঘুমাবো। ইরফান আবারও রেগে যায়। মায়রার গাল চেপে বলে, লাস্টবার জিজ্ঞেস করছি, কে মেরেছে? মায়রা কথা বলে না। ইরফান রাগে মাথা ফেটে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, বলো কে হাত দিয়েছে তোর গায়ে? অ্যান্সার মি, ড্যাম ইট। মায়রা কেঁপে ওঠে, এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আমি পড়ে গিয়েছি। ইরফান শেষ করতে দেয় না মায়রাকে। মায়রা মুখ বরাবর তার মুখ নিয়ে ক্রোধযুক্ত চোখে চেয়ে বলে, আর একটা মিথ্যা বলবি তো? আছাড় খাবি। কে মেরেছে বল। মায়রা মিনমিন করে বলে, কেউ না। ইরফান রেগে মায়রাকে ধাক্কা দেয়। মায়রা বিছানা চিৎপটাং হয়ে পড়ে যায়। ইরফান এপাশ ওপাশ পায়চারি করে। হঠাৎই বেডের কোনায় একটা লাথি বসায়। চিৎকার করে বলে, ওকে ফাইন, তোকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিচ্ছি। কথাটা বলে ঘর থেকে বেরোলে দরজার কাছে রিতাকে পেয়ে যায়। ইরফান শক্ত কণ্ঠে বলে, রিতা, ওর এই অবস্থা কে করেছে? রিতা ঢোক গিলে। মায়রা যে বলতে নিষেধ করলো। মায়রা দ্রুত বিছানা থেকে নেমে এসে ইরফানের পিছন থেকে বলে, আপু তুমি যাও। ইরফান পিছু ফিরে মায়রার দিকেও জ্বলন্ত চোখে তাকায়। মায়রা ঢোক গিল ইরফানের দৃষ্টিতে। ইরফান রিতাকে উদ্দেশ্য করে বলে, রিতা, আমাকে সব বলবে রাইট নাও। না বলে এক পাও নড়বে না এখান থেকে। মায়রা ইরফানকে পাশ করে ঠেলে রিতাকে সরিয়ে দিতে চায়। কান্নামাখা গলায় কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়রাকে টেনে মায়রার পিঠে তার বুকে লাগিয়ে বাঁ হাতে মায়রার মুখ চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, আমায় আর রাগাস না লিটল বাট। আমার একটু ইচ্ছে করছে না তোর এই আঘাত গালে আমার শক্ত আঘাত করুক। সো জাস্ট শ্যাট আপ। এরপর রিতার দিকে চেয়ে ধমকে বলে, স্পিক আপ। রিতা ইরফানের ধমক খেয়ে ভয়ে গড়গড় করে সব বলে দেয়। মায়রা ইরফানের থেকে ছাড়া পেয়ে ছটফটায়, তবে ইরফানের শক্তির সাথে পারে না। রিতা বলা কথাগুলো শুনে ইরফানের চোখে মুখে অজস্র ক্রোধ হাজির হয়। কপালে রগ ফুলে ওঠে। ডান হাতে মুষ্টিবদ্ধ করে নেয়। বলিষ্ঠ হাতে রগগুলো ফুলে ফেপে ওঠে। বাঁ হাত ধরে রাখে। মায়রাকে ছেড়ে বড় বড় পা ফেলে ডাইনিংয়ে ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়ায়। মায়রা পিছু পিছু ইরফানের হাত টেনে বলতে থাকে, প্লিজ কিছু বলবেন না। ইনায়া আপু পরশু বিয়ে।
এমন করবেন না প্লিজ। ইরফান মায়েরার কথা শুনল না, উল্টো সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে ডাকে, জাহারা জাহারা। ইরফানের চিৎকারে পুরো বাড়ির দেয়াল যেন কেঁপে উঠল। বারবার প্রতিধ্বনিত হতে থাকে ইরফানের কণ্ঠ। মুহূর্তে এই বাড়ির ঘরে যে ছিল সবাই বেরিয়ে এসেছে। মায়েরা কেঁদে দিয়েছে ভয়ে। হায় আল্লাহ, এখন কি হবে? জাহারা তার মায়ের পাশে দাঁড়িয়েছে। ইরফানকে দেখে ভয়ে কাঁপছে রীতিমতো। পাশে মায়েরাকে কাঁদতে দেখলো। মায়েরা কী সব বলে দিয়েছে? ইরফান আবারও চিৎকার করে, জাহারা কোথায় তুই? সবাই অবাক নয়নে ইরফানকে দেখছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে ইরফান? জাহারাকে এভাবে ডাকছো কেন? ইরফান মায়ের দিকে একবার তাকায়, এরপর চোখ সরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে জাহারাকে এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে গটগট পায়ে সেদিকে এগিয়ে যায়। জাহারা ভয় পায়, খুব ভয় লাগছে ইরফানকে দেখে। প্রচণ্ড রেগে আছে। ইরফান জাহারার সামনে দাঁড়িয়ে গলা ছড়ে জিজ্ঞেস করে, আমি তোকে লাইক করি? জাহারা মাথা নিচু করে আছে, ভয়ে কাঁপছে রীতিমতো মেয়েটি। ইরফান আগের চেয়ে চিৎকার করে বলে, আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছি। জাহারা ভেজা চোখে মাথা তুলে কিছু বলতে চায়, তার আগে ইরফান জাহারার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। জাহারা হুমড়ি খেয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা জাহারার মা হতভম্ব হয়ে যায়। প্রত্যেকে বিস্ময় চোখে চেয়ে আছে। শুদ্ধর বাইরে বেরিয়েছিল। ইরফানের চিৎকার শুনে ভিতরে এসে জাহারাকে এভাবে পড়তে দেখে হতভম্ব হয়ে যায়। ইরফান আবারও তেড়ে যেতে নেয়। মায়েরা দৌড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে দু হাতে ইরফানের পেট জড়িয়ে কেঁদে বলে, প্লিজ এমন করবেন না, থামুন। পিছন থেকে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে পিছন থেকে টেনে ধরে হাঁপানো কণ্ঠে বলে, ইরফান কি করছিস? তারা। ইরফান জ্বলন্ত চোখে জাহারার দিকে চেয়ে আছে। জাহারা মা রুমা নেওয়াজ এক প্রকার দৌড়ে এসে জাহারাকে টেনে তোলায় ব্যস্ত হয়। ইনায়া অবাক হয়ে মায়েরা তার ভাই আর জাহারাকে দেখছেন। দ্রুত পায়ে জাহারা কাছে গিয়ে হাঁটু মুড়ে বসল। জাহারা চোখের পানি বাঁধ ভেঙে গিয়েছে। ইনায়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহারা মায়েরা এভাবেই কাঁদছে। ইরফান এত ভয়ঙ্করভাবে রেগে আছে, সব মিলিয়ে তার নিজেকে কেমন যেন এলোমেলো লাগছে। জাহারা মাথায় হাত রাখে মেয়েটার। শুদ্ধ ইরফানকে টেনে দূরে যায়। মায়েরা ইরফানকে ছেড়ে দাঁড়ায়। চোখ মুখ লাল হয়ে গিয়েছে মেয়েটার। তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, ইরফান এসব কী ধরনের অসভ্যতামি? ইরফান চিৎকার করে বলে, ওর সাহস কী করে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলা? ওর হাত ভেঙে গুঁড়িয়ে দেব আমি। কথাটা বলে আবারও তেড়ে যেতে চায়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে রেগে বলে, ইরফান দাঁড়া, ও তোর খালাতো বোন। ইরফান শুদ্ধকে ধাক্কা দেয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ডাইনিং টেবিলের উপর যুক্তহীন ভারী কাজ তুলে উল্টো পিঠে দেয়। এতে ভারী কাজ মেঝেতে পড়ে গিয়ে কয়েক টুকরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিস্তব্ধ বাড়িময় কাজ ভাঙা ঝনঝন শব্দ বাজতে থাকে। ইরফান আগুনের ফুলকির ন্যায় লালিত চোখজোড়া চেয়ে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করে বলে, আমার ওয়াইফের গায়ে কোন সাহসে ও হাত তুলছে? শি ইজ মাই। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছা করবো, সব আমি, অন্য কেউ না। আই রিপিট, অন্য কেউ না। কেউ ওর গায়ে ফুলের টোকা দিবে না। সে রাইট আমি কাউকে দেইনি, আমার বাবা মাকেও না। আন্ডারস্ট্যান্ড? ইরফানের তীব্র রাগে চিৎকার করে কথা বলার সকলে কেঁপে ওঠে। নিস্তব্ধ হয়ে বিস্ময় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সকলে চোখ মুখ অজানা কৌতূহল। জাহারা মায়েরাকে মেরেছে কেন? ইরফান মেঝেতে বসা ফোপানো জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ওর কোন সাহস বলছে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই? দুহাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, সে কোনো আশ্রিতা নয়, শি ইজ মাই ওয়াইফ। শুনছেন সবাই? আমার ওয়াইফকে আমি এই বাড়ির স্টোর রুমে রাখবো নাকি গেস্ট রুমে রাখবো নাকি আমার বেডরুমে রাখবো, ইটস মাই চয়েস। সেই কৈফত আমি কাউকে দিব না, কাউকেই না। ইরফান চিৎকার করে বলা কথাগুলো বদ্ধ দেওয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায়। প্রত্যেকের চোখ মুখ বিস্ময় ভরপুর। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে একটু থেমে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। মাথা তুলে মায়েরার পানে তাকায়। চোখ মুখ ফুলে কেঁদে কেটে মুখ অবস্থা নাজেহাল মেয়েটার। ইরফান মারার কান্নামাখা লালিত মুখখানা চেয়ে ঠান্ডা গলায় ধীর কণ্ঠে বলে, সময় হলে সে তার গন্তব্য ঠিক পৌঁছে যাবে। প্রয়োজনে গোটা পৃথিবী তার
গন্তব্যস্থল চিনবে। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। বুঝল কি ইরফানের কথার অর্থ? ছোট মাথায় এত কঠিন কথা ঢুকলো না বোধ হয়। তবে কোথাও একটা ভীষণ রকমের স্বস্তি পায়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফানের চোখে চোখ পড়ে। মায়েরা তাকিয়ে থাকে, তবে ইরফানের সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তারেক নওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, জাহারা মায়রাকে মেরেছে। ইরফান তার বাবার কথা উত্তর করল না। জাহারা দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ফাদার, যদি কেউ আমার ডিভোর্সের কথা ভুলে উচ্চারণ করছে তবে তার জিভ কেটে হাতে ঝুলিয়ে দিতে একবারও ভাবব না। মাইন্ড ইট। রুমা নেওয়াজ জাহারাকে ছেড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, দুদিনের বউয়ের কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুললে তুমি একবারও ভাবলে না? মায়েরা রুমা নেওয়াজের কথা মাথা নিচু করে নেয়, চোখ বেয়ে জল গড়ায়। তার জন্য এই পুরো ফ্যামিলিটাকে অশান্তি হচ্ছে ভেবে কেমন দম বন্ধ লাগলো তার। ইরফান চোখ বুজে নেয়। মায়ের কথা ইরফানের পছন্দ হলো না। দুদিনের বউ কথাটা মোটেও ভালো লাগলো না। আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো যেন। রাগ তরতর করে বেড়ে গেল। মাকে কোনো উত্তর তো দূর, তাকালো না পর্যন্ত। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাহারা তোমাকে পছন্দ করে ইরফান। তুমি? রুমা নেওয়াজের কথার মাঝে ইরফান রাগে চেয়ারের একটা লাথি মেরে চিৎকার করে বলে, তো আমি বলেছি আমাকে লাইক করতে? প্লিজ আম্মু, কারো হয়ে সাপাই গিয়ে আমার রাগ আর বাড়িও না। ইরফান কাণ্ডে রুমা নেওয়াজ চুপ হয়ে গেল। তারেক নেওয়াজ এগিয়ে এসে আদেশের সুরে বলে, শুদ্ধ, ইরফানকে এখান থেকে নিয়ে যাও। শুদ্ধ তার মামার কথা মেনে ইরফানের হাত ধরে টানলেন। ইরফান শুদ্ধর হাত ছাড়া দিয়ে ছেড়ে দেয়। গটগট পায়ে এগিয়ে গিয়ে মায়রার হাত শক্ত হাতে চেপে মায়রার ঘরের দিকে নিয়ে যায়। মায়রা অবাক হয়, তবে কিচ্ছু বলে না। ইরফানের পিছু হাটে মাথা নিচু করে। ইরফান মায়রাকে তার ঘরের ভিতরে রাখে। হিসফিসে বলে, এই ঘর থেকে বেরিয়েছিস তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মায়েরা ছলছল চোখে শুধু ইরফানের পানে চেয়ে রইল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। এরপর আবারও মায়েরার কান্নামাখা মুখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই। মায়েরা চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান রেগে যায়। দুহাতে মায়েরার কাঁধ চেপে দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, স্টপ ক্রাইং। মায়েরা হঠাৎই ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুঁপিয়ে ওঠে। দুহাতে ইরফানের বুকের কাছে শার্ট মুঠো করে আঁকড়ে ধরে ফুঁপিয়ে কাঁদে। ইরফান স্তম্ভিত হয়ে যায়। মায়রার কাঁধ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নেয়। শুকনো ঢোক গিলে মায়রা ওভাবে ফুঁপিয়ে কতক্ষণ যে কাঁদলো, কেন কাঁদলো জানে না। কেঁদে কেটে ইরফানের সাদা শার্ট পুরো ভিজিয়ে ফেলে। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। লম্বা শ্বাস টেনে এক পর্যায়ে মায়রাকে টেনে তার থেকে সরিয়ে দেয় ইরফান। মায়েরা চোখ বুজে আছে। কান্নার তোড়ে থেকে থেকে ফোঁপে উঠছে। ইরফান ডান হাতে মায়েরার গাল গড়িয়ে পড়া পানি মুছে দেয়। নরম গলায় বলে, ইউ নো আই ডোন্ট লাইক ইউ বিকজ ইউ আর এ লিটল গার্ল। মায়েরা রাগ হয়। দু হাত ইরফানের পেটে ঠেলে ধাক্কা দেয় ফোপাতে ফোপাতে। ইরফানকে তো সরাতে পারলই না, উল্টো মায়েরা নিজে দু পা পিছিয়ে যায়। ইরফান মায়েরার হাত দুটোর দিকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে মায়েরার নত মুখখানা তাকায়, সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে, লিটল বাট। এরপর বা হাতে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। এরপর যেভাবে এগিয়ে গিয়ে মায়েরার ঘরে ফ্রিজ খুলে বরফ বের করে, এরপর বরফ মায়েরার ডান গালে লাগায়। মায়েরা কেঁপে ওঠে, কিচ্ছু বলে না। ইরফান থেকে নিজেকে ছাড়াতে চায়। পছন্দ করে না তাহলে এসব কি? মায়েরা খুব রাগ হয় এই লোকটার উপর। পছন্দ করে না বলে কেন এভাবে তার রাগ আকাশে ছুঁয়েছে? ইরফান কিছু বলল না। মায়েরাকে শক্ত করে ধরে বরফ লাগিয়ে দিল। মায়েরা তাকায়ও না ইরফানের দিকে। ইরফান মায়ের গালে তাকিয়ে রইল। এই মেয়ে এতটুকুতে এমন জখম হয়ে কেন বুঝতে পায় না। মোমের শরীরের মনে হয়। কপালে বরফ ঠেকে রাখল। মায়েরা চোখ থেকে পানি গড়ায়। সে যে কেন কাঁদছে নিজেও বুঝতে পায় না। ইরফান বেশ কিছুক্ষণ মায়েরার কপালে গালে বরফ দিয়ে দিল। এরপর মায়েরাকে ছেড়ে মায়েরার বাম গালে হাত দিয়ে গম্ভীর গলায় বলে, কাতে নিষেধ করেছি, আপাতত কোথাও দাগ বসানোর মুড নেই, সো স্টপ ক্রাইং। মায়েরা তার গাল থেকে ইরফানের হাত সরিয়ে ইরফান থেকে দূরে সরে দাঁড়ায়। মাথা নিচু করে দুহাতে চোখ মুখ মুছে নেয়।
চোখ তুলে তাকায় না ইরফানের দিকে। তা এখন লজ্জা লাগছে। এর আগে যদি ভান করে ইরফানের বুকে ছিল সেসব তো স্বাভাবিকই লাগতো, কিন্তু এখন কেন স্বাভাবিক লাগছে না। ইরফান মায়েরার দিকে ভুরু কুঁচকে কিছু সময় চেয়ে থাকে, কিছু বলে না, বেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে শব্দ করে দরজা আটকাতে ভুলেনি। ড্রয়িং স্পেসে সবাই সেভাবেই দাঁড়িয়ে আছে। ইরফান প্রায় মিনিট 5 সময় পর মায়েরার ঘর থেকে বের হয়। ঘরের দরজা খোলাই ছিল, তবে তাদের দেখা যায়নি। সবাই সবার মতো যার যার জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি হয়ে গেল সেই ঘর থেকে বোধহয় কেউ বের হতে পারেনি। যাহারা তার মাকে জড়িয়ে নিঃশব্দে ফোঁপায়। ইরফান মায়েরার ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি। হনহন করে বাইরে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কেউ বাড়াবাড়ি করলে আমি সেপারেট হতে আর একবারও ভাববো না। কথাটা স্মরণ করিয়ে দিলাম জাস্ট। ইরফানের কথায় সবাই ধ্যান ভাঙে। রুমা নেওয়া ছলছল চোখে চেয়ে রইল ছেলের প্রস্থানের দিকে। কথায় যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি বুঝেছেন। মায়েরাকে এভাবে বলা ঠিক হয়নি তার, তিনি বুঝলেন। কিন্তু যাহারা তো এমন মেয়ে নয় মায়েরাকে মারবে, এখনও তার বিশ্বাসই হচ্ছে না। কিন্তু মাত্রই মায়েরার গালে খেয়াল করে বুঝলেন যাহারা সত্যি মেরেছে মায়েরাকে। ইরফান তো অকারণে তো এত বেশি রাখবে না, কিন্তু তার ছেলে তার থেকে দূরে গেলে তিনি মা হিসেবে কি করে থাকবেন। এতদিন চাকরির সূত্রে যেতে চেয়েছে, তাই তো রুমা নেওয়া যেতে দেয়নি। এখন ঝামেলা হয়ে চলে গেলে সে কিভাবে মেনে নেবেন। ইরফান মেন ডোরের সামনে গিয়ে পিছু ফিরে তাকায়, শক্ত গলায় বলে, যাহারাকে যেন আমার ওয়াইফের আশেপাশে না দেখি। কথা হেরফের হলে খুব খারাপ হবে। শুধু ইরফানের হাত ধরে বলে, আরে আয়, আমাদের লেট হচ্ছে। কথাটা বলে টেনে বাইরে নিয়ে যায় ইরফানকে। ইরফান আর কিচ্ছু বলে না, শুদ্ধর হাত ঝাড়া দিয়ে ছেড়ে দিয়ে নিজে বড় বড় পা ফেলে বাইরের দিকে যায়। শুদ্ধ ইরফানের পিছু পিছু যায়। ইরফানের দিকে তাকিয়ে ইনায়াবিয়া একদিন আগে সব ঝামেলা সত্যি সে হতাশ। তবে এত করুণ পরিস্থিতিতে তার হাসি পাচ্ছে ইরফানের কাণ্ড দেখে। মায়েরাকে নিয়ে কত পজিটিভ ভাবা যায়। বিড়বিড় করলেও হাসলে কি পাপ হবে। নিজের গালে নিজেই আলতো একটা থাপ্পড় দিয়ে বলে, ছি ছি ছি, শুদ্ধ ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না, তোকে এখন কাঁদতে হবে। নো লাফিং, এখন শুধু ক্রাইং ক্রাইং। এত পর একা একাই কান্নার ভান করলো, পরে হাসা যাবে না হয় সময় করে। এখন একটু না হয় কাঁদার চেষ্টা করুন। এতপর দূরত্ব পা চলে ইরফানের পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। সর্বপ্রথম বুকের কাছে ভেজা সাদা শার্টের দিকে শুধু শকুনি নজর পড়ে। এবার আর হাসিটা আটকাতে পারবে বলে মনে হয় না, তবুও আটকালো বহু কষ্টে। মিটিমিটি হেসে বলে, মুক্তার ন্যায় বউয়ের চোখের জলে স্বামীর শার্ট ভিজল। তবে ইরফান শুদ্ধর দিকে রেগে তাকালে শুদ্ধ গা ছাড়া ভাব নিয়ে সামনে তাকে দুটো পাখির দিকে চেয়ে আঙ্গুল তাক করে মিটিমিটি হেসে বলে, হাউ রোমান্টিক।